কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2024 আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব শামীমা বেগম, সহযোগী অধ্যাপক বাংলা ও আহ্বায়ক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2024। আমাদের আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী মহোদয়। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম কলেজের মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া মহোদয়। প্রিয় সুধী, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে গত 2/6/2024 তারিখে আমরা এই বিতর্ক অনুষ্ঠানটি শুরু করি। প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্যায়ে পেরিয়ে আজ ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় 15টি দল মোট 51 জন বিতার্কিক অংশগ্রহণ করে। এছাড়াও বিতার্কিকদের নিয়ে 2টি কর্মশালা আয়োজন করা হয়। চট্টগ্রাম কলেজ বিশ্বাস করে বিতর্কের মাধ্যমে আমরা একটা মেধাবী, মননশীল ও সৃজনশীল জাতি গড়ে তুলতে পারব। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আত্মবিশ্বাসী, সহনশীল, সামাজিক ও রাজনৈতিক সচেতন হিসেবে গড়ে তুলতে পারবে। গঠনমূলক বিতর্কের মাধ্যমে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হতে পারি। আমাদের চিন্তার পক্ষে অর্থবহ করে গড়ে তুলতে বিতর্কের গুরুত্ব অপরিসীম। সম্মানিত সুধী, আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের এই ফাইনাল রাউন্ডে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আনোয়ার মালিক মজুমদার মহোদয়। আনোয়ার মালিক মজুমদার, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি স্যারকে আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি সভাপতিত্ব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। মূল্যবোধের অবক্ষয়ী জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় এ বিষয়ের পক্ষে হচ্ছেন আমাদের অর্থনীতি বিভাগ আর বিপক্ষে রসায়ন বিভাগ। অর্থনীতি বিভাগের যে প্রথম বক্তা সিরাজুল মুনিরা, দ্বিতীয় বক্তা আফিয়া কাউসার, দলনেতা হুমায়রা জান্নাত, আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। রসায়নবিদ্যা বিভাগের প্রথম বক্তা আনিকা ইবনাত সারা, দ্বিতীয় বক্তা মুশফিকা নূর সুমা এবং দলনেতা স্বস্তিকা মল্লিক, আমি তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি। বিতর্কের শুরুতে মনে রাখতে হবে এটি তর্ক নয়, এটি বিতর্ক। বিতর্কের সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে এবং নিয়ম কানুনগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যে সকল বিষয়ে তোমাদের বিবেচনা করা হবে: উচ্চারণ, উপস্থাপনা, বিষয় বিশ্লেষণ, তথ্য ও বার্তার ব্যবহার এবং যুক্তিখণ্ডন। যুক্তিখণ্ডন বিষয়টি দলীয় নম্বর হিসেবে যুক্ত হবে এবং শ্রেষ্ঠ বক্তার ক্ষেত্রে যুক্তিখণ্ডন বিষয়টি বিবেচনায় আনা হবে না। বিতর্ক প্রতিযোগিতার যে সাধারণ নিয়ম কানুনগুলো, এগুলো একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ দেশের সংবিধান, রাজনৈতিক দল, কোন ধর্মীয় গোষ্ঠী এবং বিশেষ কাউকে হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করে বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে 3 জন বিচারক যদি কোনো দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চান, তাহলে তিনি কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই একক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপন করার জন্য 5 মিনিট সময় পাবেন। 4 মিনিটের মধ্যে সতর্ক ঘন্টা বাজানো হবে এবং 5 মিনিটে তাকে বক্তব্য শেষ করতে হবে। প্রত্যেক দলনেতা যুক্তি খণ্ডনের জন্য 4 মিনিট সময় পাবেন এবং 3য় মিনিটে এক সতর্ক সংকেত বাজানো হবে। এ হচ্ছে আমাদের আজকের বিতর্কের সাধারণ নিয়ম কানুন। তারপরও কোনো ধরনের শৃঙ্খলা, যে কোনো বিষয়টি সম্পূর্ণভাবে বিচারকদের করতে থাকেন। আমাদের মাঝে আমাদের যে বিচারক বৃন্দ উপস্থিত আছেন, তারা সম্পূর্ণ নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠভাবে ইতিমধ্যে আমাদের বিচারিক প্রক্রিয়া সম্পাদন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধের অবক্ষয়ী জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় এই বিষয়ের
পক্ষে অর্থনীতি বিভাগের প্রথম বক্তা সিরাজুল মনিরাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সিরাজুল মনিরা। আসসালামু আলাইকুম। সমৃদ্ধ দেশ, আলোকিত মন হয়ে ওঠে সচেতন একজন, এমন বাস্তবধর্মী স্লোগান সামনে রেখে আমি আমার আজকের বিতর্ক শুরু করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মূল্যবোধের অবক্ষয়ে আমাদের জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের বিতর্কের বিষয়ে অবক্ষয়ের সাথে প্রত্যয় যোগ করে মূল্যবোধের অবক্ষয়ে যে প্রধান অন্তরায় তা আমি এবং আমার দল তথ্য উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলো সংজ্ঞায়ন করে যাচ্ছি। মূল্যবোধ হচ্ছে একটি জাতির দর্পণ স্বরূপ। এটি একটি এমন মানদণ্ড যা মানুষের আদর্শ, ব্যবহার এবং রীতিনীতি নিয়ন্ত্রণ করে। আজকে মূল্যবোধের শিক্ষা আছে বলেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আজকে মূল্যবোধের উদাহরণগুলো হচ্ছে সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, গুরুজনের ভক্তি, মন্দ কাজ না করা, ধর্মীয় বিধান মেনে চলা। আর এগুলোই মূল্যবোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত। আর উপরোক্ত নৈতিক মানবিক গুণাবলীগুলো যখন অবক্ষয় ঘটে, অবনমন হয়, অনুপস্থিতিকে বলা হয় মূল্যবোধের অবক্ষয়। জাতীয় অগ্রগতি বলতে বোঝায় একটি দেশের সার্বিক উন্নয়নকে, যা কিনা ওই দেশের সামাজিক, অর্থনৈতিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের মাধ্যমে সম্ভব। এবং প্রধান অন্তরায় বলতে বোঝায় মুখ্য প্রতিবন্ধকতাকে। আজকের বিতর্কের বিষয়কে বিশ্লেষণ করলে আমরা দুটি বিষয় লক্ষ্য করি, তা হলো মূল্যবোধের অবক্ষয়ের ফলে কি হয় এবং এটি কিভাবে জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে আমরা দুর্নীতি, মাদকাসক্তি, চোরাচালান এবং অর্থ পাচারের মতো ভিন্ন উদাহরণগুলোকে দেখতে পারি। এক কথায় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অস্থিরতার জন্য প্রধানতম এবং অন্যতম কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, যা আমরা নির্মূল করতে পারবো শুধুমাত্র যদি আমরা আমাদের মূল্যবোধটিকে ঠিক রাখতে পারি। মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি আমাদের বিবেক আমাদের সবচেয়ে বড় আদালত। এটি আমাদেরকে নৈতিকতা শেখায়, আমাদের আইনের প্রতিষ্ঠা শেখায় এবং আমাদেরকে শেখায় আমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারবো। তাই কোনো দেশের এবং জাতীয় অগ্রগতির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল্যবোধ এবং শুধুমাত্র মূল্যবোধ। একটি দেশের অগ্রগতিতে বাধা প্রদানকারী সূচকের মধ্যে অন্যতম হচ্ছে নৈতিক মূল্যবোধহীন সমাজ। আর যেখানে মূল্যবোধ ছাড়া কোনো টেকসই উন্নত নয়, সেখানে যেটা আমরা আমাদের ইতিহাসে পাতা ঘাটলেই বুঝতে পারি, যেখানে মূল্যবোধহীন হওয়ার কারণে একটি পুরো বনি ইসরায়েল সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল, সেখানে প্রতিপক্ষ দল মূল্যবোধকে বাদ দিয়ে কিভাবে জাতীয় অগ্রগতি করবে তা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আজকে পত্রিকার পাতা খুললেই আমরা দেখতে পাচ্ছি খাদ্যে ভেজাল, দুর্নীতির খবর, মাদক কারবারি ইত্যাদি। এগুলো থেকে পরিত্রাণের জন্য যে আপনারা সরকারি সহায়তা নেবেন বা আইনের সহায়তা নেবেন, সে ব্যক্তির মধ্যে যদি মানবিক মূল্যবোধটি না থাকে, আপনারা কি কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন? তাই আমরা সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম। আর আজকে আমরা বিতর্কের মঞ্চে সেই প্রতিকারকে নিয়ে কথা বলছি এবং সেই প্রতিকার হচ্ছে মূল্যবোধ এবং শুধুমাত্র মূল্যবোধ। আমরা সকলেই নিজ নিজ জায়গায় যদি সচেতন হতে পারি এবং আমাদের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে পারি, আমরা কিন্তু কখনো মাদক কারবারি, দুর্নীতি এবং মাদকাসক্তি ইত্যাদির মতো ঘৃণ্য কাজে কখনো আমরা যুক্ত হতে পারবো না। আমাদের বিবেক এগুলো আমাদের করতে বাধা দিবে। জাতি হিসেবে আমরা হব উন্নত, সুশীল এবং সমৃদ্ধশালী। আজকে মূল্যবোধ কোথায় গিয়ে পৌঁছালে আমাদের এমপি আনার এভাবে পৈশাচিকভাবে মৃত্যুবরণ করে। আজকে যদি মূল্যবোধ প্রধান অন্তরায় না হয়, তবে কেন 70 বছর ধরে গাজার মানুষ তিলে তিলে মারা যাচ্ছে? আজকে কেন আমরা দেখতে পাচ্ছি তাদের অসহায়ত্ব, অবহেলা এবং হৃদয় বিদারক করুণ দৃশ্য? আজকে প্রতিপক্ষ দল দুর্নীতি এবং অন্যান্য যে প্রভাবগুলো আছে সেগুলো দেওয়াল মাত্র মানসিকতা বদলালে সেগুলো পেরোনো সম্ভব। আর এই মানসিকতাই হচ্ছে আমাদের মূল্যবোধ।
আজকে প্রতিপক্ষ দল কোনো দালান যদি আমরা বানাই, তার ভিত্তিকে সবচেয়ে বেশি শক্তিশালী করে আমরা তৈরি করি। আর কোনো জাতির সে ভিত্তি হচ্ছে তার মূল্যবোধ, এবং সে মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকে গোটা জাতি এবং তার ভবিষ্যৎ। আজকে যদি প্রতিপক্ষ তার মূল্যবোধকে আপনারা জাতীয় অগ্রগতি প্রধান অন্তরায় মনে না করেন, তবে এমন একটি অন্তরায় দেখিয়ে দিয়ে যাবেন যার ফলে আমাদের জাতীয় অগ্রগতি ব্যাহত হচ্ছে, এবং যেটি আমাদের মূল্যবোধের চেয়ে এবং আমাদের মূল্যবোধের চেয়ে অধিক শক্তিশালী। তাই আমরা সেই দিনে অপেক্ষা করছি, যেদিন আমরা মূল্যবোধকে সবার উপরে স্থান দেব এবং জাতি হিসেবে আমরা হব উন্নত। এবং এ পর্যায়ে সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আমাদের তিনজন প্যানেল বিচারকের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। আমাদের আজকের প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন কামরুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ। আমাদের মাঝে বিচারকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ। আমাদের সাথে আরো দায়িত্ব পালন করছেন বিচারকের জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক ইংরেজি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূল্যবোধের অবক্ষয়ী জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় এ বিষয়ের বিপক্ষ দলের রসায়ন বিভাগের প্রথম বক্তা আনিকা ইবনাত সারাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আনিকা ইবনাত সারা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে এই চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতার মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মূল্যবোধের অবক্ষয়ী জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য প্রস্তাবনার বিপক্ষে আজকে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আমরা সবাই জানি যে একটি জাতির অগ্রগতি নির্ভর করে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমন্বয়ের উপর। মাননীয় সভাপতি, আমরা আরো জানি যে একটি জাতি বা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো তার অর্থনীতি। তাই অর্থনীতির সামগ্রিক চিত্রকে বাদ দিয়ে শুধুমাত্র মূল্যবোধের মতো একটি গুণবাচক বিশেষ্যকে দায়ী করলে একটি জাতি কখনোই সাফল্যের মুখ দেখতে পারবে না বা অগ্রগতির শিখরে উঠতে পারবে না। মাননীয় সভাপতি, যে কোনো একটি দেশের অর্থনীতি অনেকটা নবজাতক শিশুর মতো। একটি শিশু পৃথিবীতে আসার পর তার একটি সুস্থ সুন্দর পরিবেশ দরকার, যাতে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ঠিক তেমনি একটি দেশের জাতীয় অগ্রগতির জন্য প্রয়োজন সেরকম একটি পরিবেশ, যাতে দেশটি একটি শক্ত অবস্থানে পৌঁছাতে পারে। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, স্বাধীনতার পর বিশ্বের শীর্ষস্থানীয় 50টি দরিদ্র দেশের ভিতরে বাংলাদেশ ছিল অন্যতম। তখন তালাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করা হতো এই দেশকে। কিন্তু বিগত এক দশকেরও বেশি সময়ে অর্থনৈতিকভাবে বিস্ময়কর উন্নতির মাধ্যমে উন্নত বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমাদের এই দেশ। তাই মাননীয় সভাপতি, ভবিষ্যতেও যদি আমরা এই অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অর্থনৈতিক অস্থিরতাকে আগে নির্মূল করতে হবে। মাননীয় সভাপতি, আজকে আমি এবং আমার দল এই অর্থনৈতিক অস্থিরতার পেছনে বেশ কিছু কারণ দেখিয়ে যাব এবং যুক্তি, তথ্য এবং তত্ত্বের মাধ্যমে এটি প্রমাণ করে যাব যে মূল্যবোধের অবক্ষয় নয়, বরং অর্থনৈতিক অস্থিরতাই জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, অর্থনৈতিক অস্থিরতার প্রথম কারণ হিসেবে আমরা যেটিকে দেখাচ্ছি সেটি হলো বেকারত্ব। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, 2023 সালের শেষে গড় বেকারের সংখ্যা ছিল 24,70,000 এবং বর্তমানে দেশে 25,90,000 জন বেকার আছেন। এর মানে গত বছরের তুলনায় বর্তমানে দেশে বেকারের সংখ্যা বেড়েছে। মাননীয় সভাপতি, এই বেকার জনগোষ্ঠীরা কিন্তু দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারছে না এবং এই বিশাল জনসংখ্যাকে এভাবে বেকার রেখে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব নয়, কারণ এরা অনুৎপাদনশীল থাকলেও কিন্তু এদের জন্য সরকারকে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হচ্ছে। এর ফলে সরকারের উপর আর্থিক চাপ বাড়ছে, কারণ তাদের সামাজিক সেবা প্রদানের জন্য সরকারকে বাড়তি ব্যয় বহন করতে হয়, আর এই ব্যয় বৃদ্ধি সরকারি বাজেট ঘাটতি এবং ঋণের বোঝা বাড়াতে পারে। এছাড়া বেকারত্ব বৃদ্ধির ফলে কর আয় কমে যায়, কারণ কম মানুষ কাজ করে এবং কর প্রদানও স্বাভাবিকভাবে কম হয়।
ফলে দেশের অর্থনীতির উপর চাপ বাড়ে এবং এই সমস্যা যখন তীব্র হয় তখন দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়, যার ফলে দেশের অগ্রগতিও ব্যাহত হয়। মাননীয় সভাপতি, এখন মাননীয় সভাপতি, প্রতিপক্ষদের বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন থেকে যাবে, যে ব্যক্তি বেকারত্বের হতাশায় ভুগছেন, মূল্যবোধের কোন পাঠটি পড়িয়ে আপনি তার বেকারত্ব লাঘব করতে পারবেন? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, অর্থনৈতিক অস্থিরতার পেছনে আরেকটি যে বড় কারণ আছে সেটি হলো স্বল্প মাথাপিছু আয়। মাননীয় সভাপতি, আজকে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোকে যে অর্থনৈতিকভাবে উন্নত দেশ বলে আখ্যায়িত করা হয় তা মূলত কিন্তু সেসব দেশের মাথাপিছু আয়ের উপর ভিত্তি করেই। আজকে যদি বাংলাদেশের মাথাপিছু আয়ের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো 2023 থেকে 24 অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2,784 মার্কিন ডলার। এই স্বল্প আয় আবার সুষমভাবে বণ্টিত নয়। স্বল্প আয়ের ফলে জনগণের সঞ্চয় ও বিনিয়োগের হারও কম, ফলে বাংলাদেশের অর্থনীতি স্বল্প আয়, স্বল্প বিনিয়োগ, স্বল্প উৎপাদন, স্বল্প আয় এই চক্রে আবর্তিত হচ্ছে। তাই এখানে জীবনযাত্রার মান নিচু এবং দারিদ্রতার সাথে মানুষের নিত্য বসবাস। মাননীয় সভাপতি, একটি দেশের উন্নয়নের জন্য যেখানে 16 থেকে 20% জাতীয় সঞ্চয় দরকার, সেখানে আমাদের দেশের জাতীয় সঞ্চয়ের পরিমাণ মাত্র 8%। এছাড়া স্বল্প মাথাপিছু আয় সরকারের রাজস্ব আয়ের উপরও কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। মাননীয় সভাপতি, অর্থনৈতিক অস্থিরতার পেছনে আরেকটি বড় কারণ হলো দারিদ্রতা। তাই মাননীয় সভাপতি, আমরা বুঝতে পারছি বেকারত্ব, স্বল্প মাথাপিছু আয় এবং এগুলো কিভাবে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে এবং এই অর্থনৈতিক অস্থিরতা কিভাবে অগ্রগতির পথে প্রধান অন্তরা হিসেবে দাঁড়াচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় এই বিষয়ে এতক্ষণ বক্তব্য রাখলেন বিপক্ষের দলের প্রথম বক্তা আনিকা ইবনে সানা। এ পর্যায়ে পক্ষের দ্বিতীয় বক্তা আফিয়া কাউসারকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আফিয়া কাউসার। আসসালামু আলাইকুম। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, মানবিক বিপর্যয়, মনুষ্যত্ব লোপ পায়, জাগে বিস্ময়, বিবেক পরাভূত হয়, অগ্রগতি অগ্রযাত্রা ব্যাহত হয়, কত কথা উদয় হয়, মনে শঙ্কা জাগে ভয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মূল্যবোধের অবক্ষয়, জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। আমার মূল্যবোধ ও যুক্তিসঙ্গত কারণে বিষয়ের পক্ষে আমার অবস্থান। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকে মূল্যবোধকে নয় বরং অর্থনৈতিক অস্থিরতাকে জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় বলে গিয়েছেন। এই অর্থনৈতিক অস্থিরতা কখন দূর হবে? যখন আমরা দুর্নীতি দূর করব। আর এই দুর্নীতি কেন হচ্ছে? মূল্যবোধের অবক্ষয়ের ফলেই দুর্নীতি হচ্ছে এবং বেকারত্বকে অর্থনৈতিক অস্থিরতার কারণ বলে গিয়েছেন। 2021 শতাব্দীতে এসে তথ্য প্রযুক্তির যুগে আপনি যদি বেকারত্বকে জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় বলেন তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি চা বিক্রি করে তার বেকারত্ব ঘোচাতে পারে, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী যদি খাবার বিক্রি করে তার বেকারত্ব ঘোচাতে পারে, তাহলে আরো 25,90,000 শিক্ষার্থী কেন পারবে না? মাননীয় সভাপতি, বাংলাদেশে আজ উন্নয়নের আলোয় আলোকিত, সেই আলো নিয়ে আমরাও গর্বিত। কিন্তু এত ভুরি ভুরি উন্নয়নের পরও কেন জাতীয় অগ্রগতি ব্যাহত হচ্ছে? কারণ সেই উন্নয়নের অন্তরালে বিস্তৃত হচ্ছে এক ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকারের নাম মূল্যবোধের অবক্ষয়, যা দৃশ্যমান উন্নয়নের আলো ছাপিয়ে দেশ আর সমাজের জন্য এক দূর প্রসারী বিপর্যয়ের মতো অন্ধকার ঘনীভূত করে চলেছে। মাননীয় সভাপতি, সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন, আর আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে ও তৃতীয় ভাগের মৌলিক অধিকার অংশে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্ত সমাজ, ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ ভেদে বৈষম্য বন্ধ করা, সুযোগের সমতা, নৈতিকতা, আইনের শাসন, নাগরিক ও সরকারি কর্মচারীদের মূল্যবোধ হতে সৃষ্ট এইরূপ গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোকে এমনি এমনি অন্তর্ভুক্ত করা হয়েছে। তার এক
একমাত্র কারণ এগুলো ব্যতীত জাতীয় অগ্রগতি সম্ভব নয়। জাতীয় অগ্রগতিতে মূল্যবোধের ভূমিকা সর্বোচ্চ বলে দেশের সর্বোচ্চ পরীক্ষা বলে খ্যাত বিসিএস পরীক্ষায় মূল্যবোধের নৈতিকতা সুশাসনের উপর 15 নম্বর বরাদ্দ করা হয়েছে। মূল্যবোধের জঘন্যতম নৃশংসতম অবক্ষয় হয়েছে বলে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী আমাদের 30 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্মানহানি করেছে, যার কুফল ও অভিশাপ থেকে সে দেশ এখনো বের হতে পারেনি, পারবেও না। আজকে যখন বিশ্ব অর্থনীতিতে আমাদের বাংলাদেশ 35তম, সেখানে পাকিস্তানের অবস্থান 145তম। মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে বলে আজকে ডুইং বিজনেস রিপোর্টে আমরা পিছিয়ে আছি। দুর্নীতি সূচকে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসে, সুইস ব্যাংকে অবৈধ টাকা জমা হচ্ছে, প্রতি অর্থ বছরের 1 থেকে 2 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পরিকল্পনা পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, পরিকল্পনার পরে উড়ে যায়, কল্পনা কল্পনায় থেকে যায়। পার জিডিপি অনুপাত বৃদ্ধি পাচ্ছে না, পিআরএসপি বাস্তবায়িত হচ্ছে না, আয় বৈষম্য সংকট হচ্ছে, বালিশ কাণ্ডের সাক্ষী হতে হচ্ছে। এরপরেও আপনারা কিভাবে বলবেন মূল্যবোধের অবক্ষয় জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় নয়? তাহলে কি আমরা ধরে নিব আপনাদের মাঝে নৈতিক মূল্যবোধের শিক্ষা জাগ্রত হচ্ছে না? মাননীয় সভাপতি, একজন মানুষ যদি মূল্যবোধে উদ্বুদ্ধ হয় তাহলে সে কোনো অনৈতিক অসৎ কাজ তো দূরে থাক, দেশের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না। যার প্রমাণ আমরা 1952-তে পেয়েছি, 1969-এ পেয়েছি, 1971-এ পেয়েছি। আর বর্তমানে জ্বলন্ত উদাহরণ 9 মে চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তার মূল্যবোধ ও দেশপ্রেমের কারণে সে নিজের জীবন দিয়ে দেশের বিশাল আর্থিক ক্ষতি ও সাধারণ মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে গিয়েছে। আর এমন মূল্যবোধ দিয়ে যদি আমরা আমাদের আগামী প্রজন্মকে করে দিতে পারি তবেই জাতীয় অগ্রগতি সম্ভব। কিন্তু বর্তমানে মূল্যবোধ শিক্ষার আতুরঘর পরিবারে অসম প্রতিযোগিতাপূর্ণ ভোগবাদী পরিবেশে ঘুষখোর পিতামাতা, নীতি নৈতিকতাহীন আত্মকেন্দ্রিক পাড়া প্রতিবেশী স্বার্থপর আচরণ, ক্লাসের চেয়ে কোচিংয়ে পড়াতে অধিক আগ্রহী শিক্ষকের কাছ থেকে নবীন প্রজন্ম ইতিবাচক কিছুই শিখতে পারছে না। তাই কোনো আইন, কোনো নীতি নয়, এখন সরকার মনোনিবেশ করেছেন মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, সমাবেশ, সততা সংঘের প্রতি। 6 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজের মাঝে নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়নের লক্ষ্যে এ পর্যন্ত 25,542টি সততা সংঘ গঠন করা হয়েছে। আমার প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, মূল্যবোধের অবক্ষয় যদি জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় না হয় তাহলে সরকারের এই আয়োজন কেন? মাননীয় সভাপতি, মূল্যবোধের সুদৃঢ় ভিত্তিই পারে একটি জাতিকে অগ্রগতির চূড়ান্ত শিখরে পৌঁছাতে। তাই প্রিয় প্রতিপক্ষ দল, আসুন আমরা মূল্যবোধে উদ্বুদ্ধ হই এবং জাতিকে অগ্রগতির দিকে ধাবিত করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। মূল্যবোধের অবক্ষয় জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়, এর পক্ষে এতক্ষণ পর্যন্ত আমরা বক্তব্য শুনলাম আফিয়া কাউন্সিলের। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মুশফিকা নূর মোনাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। রসায়ন বিভাগের দ্বিতীয় বক্তা মুশফিকা নূর মোনা। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত সুধী, সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের প্রতিপাদ্য বিষয় মূল্যবোধের অবক্ষয়ই জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, জাতীয় অগ্রগতি বিবেচনার প্রধান মানদণ্ডটি হচ্ছে অর্থনীতি। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা হিসেবে শুধুমাত্র মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করা ব্যাপারটি সম্পূর্ণ বাস্তব বিমুখ। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তিনি খুব গোছালো এবং সুন্দরভাবে বিভিন্ন সমস্যা উল্লেখ করে গিয়েছেন, কিন্তু সেই সমস্যাগুলো কিভাবে জাতীয় অগ্রগতির সাথে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করে যাননি। তা অবশ্যই এই ব্যাপারটি স্পষ্ট করে যাবেন। মাননীয় সভাপতি, আমাদের জাতীয় অগ্রগতির পেছনে ঠিক কিভাবে অর্থনীতি অস্থিরতা দায়ী হিসেবে কাজ করছে তা আমি আমার বিভিন্ন কারণের মাধ্যমে উল্লেখ করে যেতে চাই। তা হচ্ছে সর্বশিক্ষিত ও অদক্ষ জনশক্তি। বাংলাদেশে যে বিশাল জনগোষ্ঠী রয়েছে তার বেশিরভাগই শিক্ষিত নয়, আর শিক্ষার অভাবে তারা তৈরি হচ্ছে অদক্ষ। আর এই অদক্ষ জনগোষ্ঠী প্রাকৃতিক সম্পদগুলোর সম্পূর্ণ বা পূর্ণ ব্যবহার করতে পারছেন না। এর ফলে আমাদের সম্পদ
অর্থের সদ্য ব্যবহার নিশ্চিত হচ্ছে না, আর যার ফলাফল স্বরূপ আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই অর্থনৈতিক অস্থিরতার কারণে আমাদের জাতীয় অগ্রগতি ব্যাহত হচ্ছে। 2 নম্বর যে কারণটি আমরা দেখিয়ে যেতে চাই তা হচ্ছে দুর্বল অবকাঠামো। দুর্বল অবকাঠামো বাংলাদেশের অর্থনৈতিক অনুন্নয়নের আরেকটি অন্যতম কারণ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে তা থেকে সর্বোচ্চ সুবিধা অর্জন করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। তাই উৎপাদন ও রপ্তানির ব্যয় হ্রাসের জন্য জরুরি ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। ঠিক এই কারণে যদি আমরা অর্থনৈতিক অস্থিরতাকে নির্মূল করতে না পারি তাহলে আমাদের জাতীয় অগ্রগতি কখনোই সম্ভব নয়। বাংলাদেশে বিশেষ করে পরিবহনের জন্য রাস্তাঘাট নির্মাণ, শিল্প উদ্যোক্তাদের জন্য টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট সংযোগ, গ্যাস, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা আবশ্যক। ঠিক এই ব্যবস্থাগুলো না করতে পারলে দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী পুঁজি বিনিয়োগে আগ্রহী হবে না। তাই তো বিশ্বব্যাংকের একজন কর্মকর্তা বাংলাদেশে সফর শেষে অবকাঠামোগত দুর্বলতাকে বাংলাদেশের অর্থনীতি বিকাশের প্রধান অন্তরায় হিসেবে মন্তব্য করেছেন। ঠিক এই কারণে আমাদের জাতীয় অগ্রগতির পেছনে অর্থনৈতিক অস্থিরতা দায়ী হিসেবে কাজ করছে। মানুষ সভাপতির ঠিক 3 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখতে চাই তা হচ্ছে প্রযুক্তিগত দুর্বলতা। প্রযুক্তিগত উন্নয়ন উদ্ভাবন একটি দেশের অর্থনীতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একটি দেশকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলে। কিন্তু ঠিক এখানে আমাদের প্রযুক্তিগত দুর্বলতা থাকার কারণে আমাদের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, যার ফলাফলে আমাদের খরচ বাড়ছে। খরচ বাড়ার দরুন আমরা সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, যা সম্পূর্ণভাবে জাতীয় অগ্রগতি ব্যাহত করছে। আমরা যদি সামনে আগাই তাহলে আমরা দেখতে পাই সঠিক আইনের অভাবে আমাদের বিভিন্ন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যা বিদেশি পুঁজি বিনিয়োগকারী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছে। এই অবস্থা সম্পূর্ণ অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করে, যা কেবল হতাশাজনকই নয় বরং লজ্জাজনকও বটে। মাননীয় সভাপতি, উল্লেখ্য এই প্রতিটি কারণে আমাদের দেশে অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান, যা আমাদের জাতীয় অগ্রগতির পথে বাধা হিসেবে দাঁড়িয়েছে। তাই মাননীয় সভাপতি, দেশের জাতীয় অগ্রগতিকে বৃদ্ধি করতে আমাদের অর্থনৈতিক অস্থিরতা নিরসন করতে হবে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, বিশ্বে এমন একটি দেশ নেই যেখানে মূল্যবোধের অবক্ষয় শূন্যের কোঠায়, কিন্তু এমন দেশের সংখ্যা ঘুরি ঘুরি যাদের মূল্যবোধের অবক্ষয় থাকা সত্ত্বেও তারা অর্থনৈতিক সাফল্য ও সার্থকতা অর্জনের দরুন উন্নতির ও অগ্রগতির শিখরে উদীয়মান। তাহলে আপনারা কিভাবে বলছেন শুধুমাত্র মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের জাতীয় অগ্রগতি ব্যাহত হচ্ছে? তাই মাননীয় সভাপতি, জাতীয় অগ্রগতির বাধা হিসেবে অর্থনৈতিক অস্থিরতাই প্রধান এবং উপযুক্ত বাধা। মাননীয় সভাপতি, অর্থনৈতিকভাবে অস্থিরতা আমাদের জাতীয় অগ্রগতির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের প্রতিটি উন্নত দেশের থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রতিটি দেশের অগ্রগতির প্রধান কারণ রয়েছে তাদের উন্নত অর্থনৈতিক অবস্থা। আর এই উন্নত অর্থনৈতিক অবস্থার দরুন আমরা দেখতে পাচ্ছি তাদের জাতীয় অগ্রগতি সামনে আগাচ্ছে। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টোটি ঘটনাটি ঘটছে, শুধুমাত্র আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে। আমাদের অর্থনৈতিক অস্থিরতাকে যদি আমরা শিথিল করে তুলতে পারি তাহলে আমাদের জাতীয়তাগতভাবে আমাদের অগ্রগতি সম্ভব। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা দুর্নীতি, মাদকাসক্তি, চোরাচালানকে জাতীয় অগ্রগতির বাধা হিসেবে উল্লেখ করেছেন, অথচ এই প্রতিটি সমস্যা সঠিক ও যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে কিভাবে নির্মূল করা সম্ভব তা ব্যাখ্যা করে যাননি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুশফিকা রহমানকে। মূল্যবোধের অবক্ষয়ই জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। এ বিষয়ের পক্ষের দলনেতা অর্থনীতি বিভাগের হুমায়রা জান্নাতকে আহ্বান করছি তার বক্তব্য। হুমায়রা জান্নাত। রক্ত চুষা খাইছে, হজম করতে দিব না, আবু ইসহাকের উল্লেখযোগ্য ছোট গল্প জোকের একটি লাইন। মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি সেই রক্তচোষক মূল্যবোধহীন ব্যক্তিত্বদের হীন কর্মকাণ্ডই জাতীয় অগ্রগতির পথে আজ পাহাড় সম হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত যারা আমাকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের বিতর্কের বিষয় উপস্থাপন করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় মূল্যবোধের অবক্ষয়ই জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। বাস্তবতার প্রেক্ষিতে বিষয়টির পক্ষে আমি আমার দলের সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা বিষয়টির পক্ষে আমাদের অবস্থানের দৃঢ়তা সম্পর্কে ধারণা দিয়ে গিয়েছেন এবং দ্বিতীয় বক্তা তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রমাণ করে দিয়ে গিয়েছেন মূল্যবোধের অবক্ষয়ই জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। তারা আমাদের প্রতিপক্ষ মঞ্চে ছিলেন ঠিকই, তখন তারা
তাদের মন এখানে ছিল না বলেই তারা আমাকে এই প্রশ্নটি করে গিয়েছেন। বিপক্ষ দলের বক্তার দিকে তাকালে বলে তারা প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যখন সরকার আমাদেরকে অনুদান দিচ্ছে, সেগুলো যদি আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের যে দুর্নীতির পরায়ণতা বা মূল্যবোধের অবক্ষয়ের ফলে সঠিকভাবে গ্রহণ হচ্ছে না কেন, এক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয় কি দায়ী নয়? বেকারত্ব, ধরুন না মাননীয় সভাপতি, আমরা 10 জন বেকারকে চাকরি দিলাম, তারা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তায় হয়ে আমাদের রাষ্ট্রীয় কর্ম পরিচালনা করছে, কিন্তু যখন তারাও তাদের মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে আমাদের জাতীয় অগ্রগতির ক্ষেত্রে যে প্রকল্পগুলো থাকবে তাতে তারা নিজেদের আত্মতুষ্টি করার জন্য সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করবে, তখন কি জাতির অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে না? আর প্রযুক্তিগত আর অ্যাসেট বাবলের মাধ্যমে আজকে কিন্তু শেয়ার বাজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেয়ার বাজারের অবনতি। তারপর সঠিক আইন প্রণয়নের কথা বলছেন, আপনি সঠিক আইন কখন প্রণয়ন করবেন? যখন দুর্নীতি হবে তারপর আপনি সঠিক আইন প্রণয়ন করবেন, কিন্তু আমাদের মূল্যবোধ সেই দুর্নীতি হতেই দিবে না। আর উন্নত রাষ্ট্র, আমরা উন্নত রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র বলছি না। আমাদের বর্তমান সমাজে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোকে কল্যাণকর রাষ্ট্র কেন বলছে? বলছে তাদের মূল্যবোধের কারণে। মাননীয় সভাপতি, ধন সম্পদ মূর্খের প্রভু, মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির দাস, মূল্যবোধ ও অবক্ষয় পারস্পরিক সাংঘর্ষিক। তাই মূল্যবোধ যেখানে দুর্বল সেখানেই অবক্ষয় প্রবল, যার ফলশ্রুতিতে নানা সময় উঠে এসেছে কর ফাঁকি, পর্দাকাণ্ড, মালিক ড্রাইভার, বেঞ্জির কাণ্ড, সুইস ব্যাংকে জমানো অবৈধ অর্থ, ঋণ খেলাপি সব বিভিন্ন আলোচিত বিষয়াদি। মাননীয় সভাপতি, আজ কেন নিঃসহগের মান বাড়ছে বলে যাবেন? কেন ক্রনিক ক্যাপিটাল হচ্ছে প্রতিপক্ষ বলে যাবেন? কেন সৃষ্টি হচ্ছে কানাডার বেগমপাড়ার মতো এত বড় বড় জায়গাগুলো? এগুলো কার দ্বারা হচ্ছে? কেন কালো টাকা সাদা করতে হচ্ছে? এর পেছনে এই কালো টাকার মালিক কারা? মাননীয় সভাপতি, আর এর কারণে প্রতি বছর কমপক্ষে 18,000 কোটি টাকা মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপিতে যোগ হতে পারছে না। এই হিসাব অবশ্য রক্ষণশীল ভাবে করা। জিডিপির চলতি মূল্যকে যদি ভিত্তি ধরে হিসাব করলে বছরে অঙ্কটা দাঁড়াবে 35,000 কোটি টাকা। তথ্যসূত্র প্রথম আলো। প্রতিপক্ষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, জিডিপির এই সংকটের ক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয় যেখানে দায়ী, সেক্ষেত্রে আপনারা একে জাতীয় অগ্রগতির প্রধান এবং প্রধান অন্তরায় হিসেবে কি করে উপেক্ষা করছেন? মাননীয় সভাপতি, বতুতার সফরনামার বাংলা শীর্ষক প্রবন্ধে বতুতাকে বাংলা বলেছেন সম্পদপূর্ণ নরক। সেখানে তিনি আমাদের দেশের মানুষকে সম্পদপূর্ণ নরকের জন্য সেই মূল্যবোধহীন মানুষকেই দায়ী করেছেন। মাননীয় সভাপতি, খেলাপি ঋণের রেকর্ড 1,82,000 কোটি টাকা। বর্তমানে বিতরণকৃত ঋণের 11.11% খেলাপি ঋণ। তথ্যসূত্র ডেইলি স্টার। মাননীয় সভাপতি, আজ যেখানে টেবিলের নিচ থেকে খাম না গেলে উপরে ফাইলগুলো নড়ে না, আজকে আমরা এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলছি যেখানে আমাদের মূল্যবোধের অবক্ষয় অসুখ নয়, মূল্যবোধের অবক্ষয় মহামারী, মূল্যবোধের অবক্ষয় অভাব নয়, মূল্যবোধের অবক্ষয় হচ্ছে স্বভাব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একজন কর্মচারী 20,000 টাকা বেতনে যখন প্রতি মাসে সে আয় করে, সেদিক থেকে সেই মাসে তিনি 1,20,000 টাকা ব্যয় করেন। তখন তার পাশের প্রতিবেশী উৎসাহিত হয় এবং এই নীতিতে বিশ্বাসী হয় যে সুখে এবং আরামাসে থাকতে হলে অসৎ হতে হবে। তাই যেখানে প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কিন্তু বাস্তবিকের পক্ষে আমরা কি দেখছি? সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে স্বর্গবাস। আমার প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি, মূল্যবোধের অবক্ষয়ই আমাদের জাতীয় অগ্রগতিকে যদি ব্যাহত না করে এবং ব্যক্তিকে উৎসাহিত করে আখের গোছাতে, সেক্ষেত্রে আপনারা বিষয়টিকে কি করে উপেক্ষা করছেন? মূল্যবোধের জন্য আমাদের এত বিশৃঙ্খলা, এত হয়রানি। এই জন্য আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছেন, স্বাধীনতার পর প্রত্যেক দেশ পায় সম্পদের খনি, আমি পেয়েছি চোরের খনি। 7 কোটি কম্বলের মধ্যে আমার কম্বলটি কোথায়? তখন বঙ্গবন্ধু বুঝেছিলেন মূল্যবোধের অবক্ষয় জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হুমায়ুন জান্নাত। মূল্যবোধের অবক্ষয়ে জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়, এই বিষয়ে অর্থনীতি বিভাগের শেষ বক্তা দলনেতার বক্তব্য আমরা এখন শুনলাম। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা স্বস্তিকা মল্লিককে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। রসায়ন বিভাগের দলনেতা স্বস্তিকা মল্লিক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে প্রদান করার জন্য। মাননীয় সভাপতি,
আমি আমার বক্তব্যের শুরুতেই আমার প্রতিপক্ষ দলকে একটা কথা বলতে চাই। আপনারা আসলে অন্ধের জ্যোষ্ঠীর মতো ওই মূল্যবোধকে আঁকড়ে পড়ে আছেন, যেখানে জাতীয় অগ্রগতির পিছনে দায়ী রয়ে যাচ্ছে আমদানি নির্ভরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং ঋণ খেলাপি এবং হুন্ডি ব্যবস্থার মতো অনেক বড় বড় ক্ষেত্র। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ শুধুমাত্র একটি অন্ধের মতোই বৃত্তের মধ্যেই বারবার ঘুরপাক খেয়ে যাচ্ছেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী হচ্ছে গদ্যময় এবং ঝলসানো এবং চার একটি ঝলসানো রুটি। আমার প্রতিপক্ষ, আপনারা বলতে পারেন মূল্যবোধের ঠিক কত নম্বর পাঠটি পড়িয়ে আপনি যখন একটি বালক এবং একটি কুকুর যখন একটি রুটিকে নিয়ে কাড়াকাড়ি করে আপনি তাদের খিদা নিবারণ করতে পারবেন? মাননীয় প্রতিপক্ষ, দেখুন, আপনারা বললেন যে আপনারা বলে গেলেন বিভিন্ন খন্ড খন্ড ঘটনার কথা, আনার এবং বেনজিরের কথা, কিন্তু আপনাদের এই যে মূল্যবোধের জন্য আপনার যে ঘটনাগুলো দেখিয়ে গিয়েছেন সেসব জাতীয় অগ্রগতিতে কতটুকু ভূমিকা পালন করে, জাতীয় অগ্রগতি কতটুকু তারা হ্রাস করে নেয়। আপনারা বলে গেলেন দুর্নীতির কথা। 2018 সালের 9 ফেব্রুয়ারি যুগান্তর পত্রিকায় প্রকাশ করলো যে বিশ্বের দুর্নীতির শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র, কিন্তু এই দেশগুলোর যে অর্থনৈতিক অগ্রগতি আপনি তাদের উপেক্ষা করতে পারবেন? তাদেরও তো দুর্নীতি রয়েছে, আপনি উপেক্ষা করতে পারবেন? 2021 সালে অস্ট্রেলিয়ায় দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনি উপেক্ষা করতে পারবেন? দৈনিক ইত্তেফাকে সেপ্টেম্বরের 15, 2023 সালে মুক্তি পেয়েছে দুর্নীতির অভিযোগে তদন্তাধীন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। এই চীন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মতন দেশগুলোর যে অর্থনৈতিক অগ্রগতি, এদের তো দুর্নীতি ছিল, কিন্তু তাও এরা কেন এত এগিয়ে গেছে? কারণ এদের ঋণ খেলাপি, হুন্ডি ব্যবস্থা, আমদানি নির্ভরতা এসব ছিল না। আপনারা বলে গেলেন মুক্তিযুদ্ধের কথা। মানবিক মূল্যবোধ থেকে নাকি আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধটা আপনারা কখন করেছেন? আপনাদের নিজস্ব পরিচয়ের জন্য। কিন্তু আপনি বলতে পারবেন এই যে মুক্তিযুদ্ধের কারণে 930 কোটি যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এই ক্ষয়ক্ষতির পরিমাণে আপনি আপনার মূল্যবোধ দিয়ে কি এমন অবদান রাখতে পেরেছেন? মাননীয় সভাপতি, এবার আমি আসি আমাদের পয়েন্টে। আমাদের পয়েন্ট হলো যে জাতীয় অগ্রগতির জন্য আমদানি নির্ভরতার ক্ষেত্র এটি একটি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ক্ষতিগ্রস্ত করে, অর্থনীতির ভিত নাড়িয়ে দেয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা ফাও বলে গেলেন যে ঘোষণা করে গেলেন খাদ্য আমদানিকারকে চীন এবং ফিলিপিনের পরে বাংলাদেশের অবস্থান। 2020 সাল পর্যন্ত খাদ্যের আমদানি ছিল মাত্র 9.3% আমদানি করতে হতো, কিন্তু 2022 সালে গিয়ে তা দাঁড়ায় 11.2%-এ পৌঁছেছে। অর্থাৎ চাহিদার সাথে আমদানিতে নির্ভরতা বেড়েছে, যা অর্থনীতির চাকা পেছন দিকে ঘোরায়। মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করুন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বললেন যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 19.40 বিলিয়ন ডলারে কমে নেমে এসেছে। আসলে প্রকৃতপক্ষে যা 16%-এরও কম, এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে 10%। 2023 সালের সেপ্টেম্বরে ব্যাংকিং খাতে ঋণ খেলাপির পরিমাণ 1,55,397 কোটি টাকা। আপনি এই ক্ষেত্রে ঋণ খেলাপির ক্ষেত্রে আপনি সামাজিক মূল্যবোধ কিভাবে বড় অবদান রাখছে? 84.9%-এ গিয়ে পৌঁছেছে মুদ্রাস্ফীতির কারণে লেবাননের খাদ্যের দাম, এবং খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। আপনি এখানে বলতে পারেন যে এই যে মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতি আমি দেখিয়ে গেলাম, এখানে সামাজিক মূল্যবোধ কোথায় অবদান রাখছে? এবং শিল্পের যে অনগ্রসরতা, কোভিড-19 সময়ের কারণে পোশাক শিল্পে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলাদেশ, যা এখনো পুষিয়ে উঠতে পারেনি। 2020 সালে 2019 সালের তুলনায় পোশাক রপ্তানি কমলো 17%, এবং ভেনেজুয়েলার মতো সম্পদশালী রাষ্ট্র 2.50 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতো 2015 সালে, কিন্তু 2021 সালে মাত্র 5 লক্ষ ব্যারেলে নেমে এসেছে, যা তাদের দেশে অর্থনীতিতে নেমে এসেছে ধস। আমি আরেকটি কথা উল্লেখ করে দিতে চাই, রাজনৈতিক অস্থিরতাকে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন রাজনৈতিক আপনার একটি দেশে যখন রাজনৈতিক বিষয় যখন অস্থির থাকবে, তখন কোনো দেশ আপনাকে বাড়ি থেকে বিনিয়োগ করতে তারা আগ্রহী হবে না। দৈনিক জনগণের মতে হরতাল, অবরোধ, ভাঙচুরের শিকারে প্রায় দিনে 6,000 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। হরতালে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে, বন্দরে মালামাল পারাপার সহ উৎপাদনমুখী শিল্প ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। রাজনৈতিক পরিস্থিতি শান্ত না থাকলে বিদেশি বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। 2021 সালে সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারে যে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছিল, এই রাজনৈতিক অস্থিতিশীলতায় আপনি আপনার মূল্যবোধ কি ভূমিকা রেখেছিল? মাননীয় সভাপতি,
মাননীয় সভাপতি, তাই আমি বলে যেতে চাই এই যে ঋণ খেলাপি এবং হুন্ডি ব্যবস্থাপনায় হলো মূল্যবোধের অবক্ষয় না জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। আমরা এতক্ষণ রসায়ন বিভাগ এবং অর্থনীতি বিভাগের মধ্যে তুমুল বিতর্ক শুনলাম। আজকের বিতর্কের সবচেয়ে বড় সৌন্দর্য রসায়ন বিভাগ অর্থনীতিকে স্বীকার করছে আর অর্থনীতি বিভাগ অর্থনীতিকে অস্বীকার করছে। এটাই বিতর্কের সৌন্দর্য কোন একটা বিষয় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। আমরা আমাদের বিতর্কের সর্বশেষ আকর্ষণে চলে এসেছি। আমরা জানি বিতর্ক তর্ক নয়, বিতর্ক যুক্তি। এই যুক্তি খণ্ডনে অর্থনীতি বিভাগের দলনেতা হুমায়রা জান্নাতকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। হুমায়রা জান্নাত, তুমি 3 মিনিট সময় পাবে, প্রথম 2 মিনিট পর সতর্ক সংকেত দেওয়া হবে। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। 2030 সালের এসডিজি বাস্তবায়ন, 2041 সালের রূপকল্প বাস্তবায়ন, দরিদ্র বৈষম্যহীনতা ন্যায়ালোক, এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সোনার বাংলাদেশ গড়তে অন্যতম প্রধান অন্তরায় মূল্যবোধের অবক্ষয়। আমাদের প্রথম বাজেট 786 কোটি টাকা, বর্তমান বাজেট 7,97,000 কোটি টাকা। 53 বছরে আমরা সাফল্য পাইনি কেন? কারণ আমাদের যে বাজেটটা প্রণয়ন হয়েছে তা আমরা সঠিকভাবে আমাদের জনগণের নিকট পৌঁছায়নি, তাই আমাদের জাতি অগ্রগতির পথে আজ তা বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা সকল বিষয় তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ উপস্থাপন করে গেছি, তারপরে আমাদের প্রতিপক্ষ একই কথা বারবার বলে যাচ্ছেন, সেই শেয়াল আর কুমিরের গল্পের মতো। তারা আমদানির কথা বলছেন। আমদানি কোন দেশের জন্য আমদানি নির্ভর কখন হয়? যখন তার দেশের সিন্ডিকেটটা সক্রিয় হয়ে ওঠে। সিন্ডিকেটের কারণে যখন দেশের চাষিরা সঠিক মূল্য পায় না, তখন চাষিরা তাদের খাদ্য সংকটের উৎপাদনকৃত খাদ্য সঠিকভাবে সকলের নিকট পৌঁছাতে পারে, তখন কি সিন্ডিকেটের যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে? এক্ষেত্রে আপনার মূল্যবোধ অবক্ষয়, তাই প্রধান কারণ আমাদের জাতীয় অগ্রগতির ক্ষেত্রে বাধার জন্য রাজনৈতিক অস্থিরতা। রাজনীতি কি সুন্দর এবং সুশৃঙ্খল, সেখানে আমরা অপরাজনীতি প্রবেশ করিয়ে ত্রাস এবং ভয় সৃষ্টি করে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছি। মাননীয় সভাপতি, একটি নদীকে বন্ধ করতে হলে নদীর মুখে বাদ দেওয়া প্রয়োজন। আমাদের প্রতিপক্ষ যে এবং নদীর মাঝখানে বাদ দিতে হয় না, আমাদের প্রতিপক্ষ যে কারণগুলো বলে গিয়েছেন সেগুলো মূলত নদীর মাঝখানে বাদ দেওয়ার মতো। তখন সাময়িকভাবে নদীর পানি বন্ধ হবে, কিন্তু মুখে যখন আপনি স্থায়ীভাবে বাদ দিবেন তখন আপনাদের যে নদীর ভাঙনটা রোধ হবে। যে মুহূর্তে আপনি আপনার নীতি এবং আপনার মূল্যবোধ ত্যাগ করেন, সেই মুহূর্তে আপনি মৃত, আপনার সংস্কৃতি মৃত, আপনার সভ্যতা মৃত। তাই আমি ধিক্কার জানাই এসব মানুষকে যারা মূল্যবোধকে সবার উপরে স্থান দেয় না। আর একটি স্বাধীন জাতির জন্য এটি কত বড় দুর্ভাগ্য তা আমার ভাবতেই গা শিউরে ওঠে। তাই আমি ব্যর্থহীন কণ্ঠে দৃঢ়চিত্তে আমি এবং আমার দল সঙ্গত কারণে আমাদের মূল্যবোধের জায়গা হতে শক্ত অবস্থায় ঘোষণা করছি আর বলছি, মূল্যবোধের অবক্ষয় জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ হুমায়রা জান্নাতকে। পক্ষের দলনেতা, আজকের প্রস্তাবনার পক্ষের দলনেতা, তার যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য। মূল্যবোধের অবক্ষয় জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়, এই বিষয়ে আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম। এবার বিপক্ষ দলের দলনেতার যুক্তি খণ্ডন শুনব। আমরা বিপক্ষ দলের দলনেতা স্বস্তিকা মল্লিককে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো আমদানি নির্ভরতা বিষয়টি বুঝতে পারেনি। আমদানি নির্ভরতা হলো আপনার দেশের অভ্যন্তরে যখন বারবার আপনার দেশের অভ্যন্তরে অন্য দেশ থেকে যখন বারবার খাদ্যদ্রব্য সহ অন্যান্য বিষয় আমদানি করা হবে এবং আপনি নিজে যখন তার কোনো সংকট থাকবেন এরপরও আপনার বাইরে থেকে ওটা আমদানি করতে হচ্ছে। 1971 সালে 1,55,00,000 টন উৎপাদন হতো খাদ্য, 1,10,00,000 টন আমদানি করা হতো, তাহলে 35 লাখ টন খাদ্য তাদের আমদানি করতে হচ্ছে। 2020 সালে খাদ্যের 9.3% আমদানি করতে হবে এবং 2022 সালে তা 11.2% গিয়ে দাঁড়ায়। কেন গিয়ে দাঁড়াচ্ছিল আপনারা বলতে পারবেন? আপনারা বারবার বলে যাচ্ছেন যে নৈতিক মূল্যবোধ হচ্ছে নাকি প্রধান অন্তরায়। তাহলে এই যে ঋণ খেলাপি এবং হুন্ডি ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের সিন্ডিকেট, এই যে এগুলো কি প্রধান অন্তরায় নয়? আপনি কি বলতে পারবেন প্রবাসীরা ডলারের বেশি দর পেতে ব্যাংকিং লেনদেনের জন্য হুন্ডির আশ্রয় নিয়ে থাকেন? হুন্ডির মাধ্যমে যে পরিমাণ অর্থ পাচার হয়ে যায় সেই
ভাড়া নিচ্ছে, তারা শুধুমাত্র তাদের পরিবারের জন্য নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের জন্য হুন্ডির আশ্রয় নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে হুন্ডি তো হচ্ছে আমাদের জন্য অবৈধ। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলে যান যে অফিসিয়াল প্যানেলে আসে রেমিটেন্স মাত্র 51%, কিন্তু হুন্ডি মারফত আসে 49%। তাহলে এই 49% রেমিটেন্স আমাদের কোথায় যায়? 49% রেমিটেন্স আমাদের যায় অবৈধ পথে। তাহলে এই যে হুন্ডি ব্যবস্থা, এটি কি আমাদের জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় নয়? এছাড়া আপনি বলে গেলেন বিভিন্ন সিন্ডিকেটের কথা, মূল্যবোধের কথা। একটি অফিসে যখন একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ থাকবে, দেখা যায় কি সে যখন তার মূল্যবোধ খাটাতে যায় তিনি খাটাতে পারে না বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা কার্যকর, সে অফিসের যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে কার্যকর হলো, তবে তাহলে এই সিন্ডিকেটের কবলে তাকে পড়তে হতো না। মাননীয় সভাপতি, আমি এবং আমার দল দেখিয়ে যাচ্ছি যে আমদানি নির্ভরতা, ঋণ খেলাপি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং শিল্পের অনগ্রসরতাকে প্রধান কারণ হিসেবে। কারণ শিল্পে যে জাতি অগ্রসর, সেই জাতি তত জাতীয় অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে গেছে। এই যে চীন, অস্ট্রেলিয়াকে আমরা যে আমাদের রোল মডেল হিসেবে দাঁড় করাই, তাদের মাথা পিছু আয় কিন্তু আমাদের থেকে সর্বোচ্চ, এবং তাদেরকে রোল মডেল হিসেবে রেখে আমরা জাতীয় অগ্রগতির দিকে এগিয়ে যাই। কিন্তু এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং ঋণ খেলাপি, হুন্ডি ব্যবস্থাপনা, রাজনৈতিক অস্থিরতা, এগুলো কিন্তু অর্থনীতির চাকাকে পেছন দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, যা আমাদের জাতীয় অগ্রগতির ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখতে পারছে না, বড় অন্তরায় হিসেবে দাঁড়াচ্ছে। মাননীয় সভাপতি, আমি একটি জিনিস বলে যেতে চাই যে আজকে জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় কখনোই মূল্যবোধ হতে পারে না। ধন্যবাদ সুস্মিতা ম্যাম। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ পর্যন্ত বিতর্ক শুনলাম। আমাদের ফলাফল প্রস্তুতির জন্য একটু সময় লাগবে। তার আগে সভাপতি আজকের মডারেটর হিসেবে আমাদের কিছু ছোট কথাবার্তা আছে, সেগুলো বলবো। মূল্যবোধের অবক্ষয়ই জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়, এ বিষয়ে আমরা এতক্ষণ একটি প্রাণবন্ত বিতর্ক উপভোগ করলাম। আমরা দেখলাম যে অর্থনীতি বিভাগ যখন বক্তব্য দেন, তখন আমাদের কাছে মনে হয়েছে যে মূল্যবোধের অবক্ষয় বিষয়টি সঠিক। প্রকান্তরে যখন রসায়নের বিভাগের বক্তব্য শুনছিলাম, তখন মনে হচ্ছিল তাদের বিষয়টি আসলে সঠিক ছিল। এটি আসলে বিতর্কের সৌন্দর্য। বিতর্কের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে যুক্তির মাধ্যমে অপ্রতিষ্ঠিত একটি বিষয়কে প্রতিষ্ঠিত করা, যে কাজটি আমাদের দুটি দলই, আমার মনে হয় দুটি দলই তাদের দক্ষতার মাধ্যমে প্রমাণ করেছে। মূল্যবোধের যে আকাল চলছে বাংলাদেশে, সেই আকালের কারণে আমাদের সমস্ত সংকট তৈরি হয়েছে। পক্ষান্তরে বৈশ্বিক সংকটের কারণে আমাদের দেশে যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো তৈরি হয়েছে, তার কারণে সমস্ত সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ বিষয়টি একমত উভয় দল যে জাতীয় অগ্রগতি অর্জিত হচ্ছে না। শুধুমাত্র পার্থক্য একটা জায়গাতে, কোন কারণে অগ্রগতি হচ্ছে না সেটি ছিল আজকে আমাদের বিতর্কের বিষয়। আমার মনে হয় ইতিমধ্যে আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই বিষয়ে অর্থনীতি বিভাগ যখন তাদের অবস্থানটাকে পরিষ্কার করছিল, তারা অর্থনীতির বিষয়টাকে না গিয়ে তারা আনুষ্ঠানিক বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছিল। আর তখনই বিতর্ক আলো ছড়াচ্ছিল, তখনই বিতর্ক এই মঞ্চে আলো ছড়াচ্ছিল। ঠিক বিপরীতভাবে যখন রসায়ন বিভাগ অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছিল তার অন্য সাময়িক বিষয়গুলো ছাড়া, তখন দেখলাম যে এই মঞ্চে আরো বেশি আলো ছড়াচ্ছে। অর্থাৎ আমাদের যে লক্ষ্য, বিতর্কের যে লক্ষ্য, সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠিত বিষয়কে নিজের মতো করে ব্যাখ্যা করে যুক্তি তর্কের মাধ্যমে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া। তো দুটি দল ইতিমধ্যে যাদের যে অবস্থানগুলো দেখিয়েছে, আমার মনে হয় এটি একটি জাতীয় পর্যায়ে বিতর্ক হয়েছে। তো উন্নতির তো শেষ নেই। চট্টগ্রাম কলেজ শুরু করেছে, বিতর্ক শুরু করেছে চট্টগ্রাম কলেজ। এরপর চট্টগ্রাম কলেজের ডিবেট ক্লাব দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল। আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়ের আগ্রহে আমরা সেই কাজটি করেছি এবং ইতিমধ্যে আমরা 51 জন তার্কিক পেয়েছি, বিভিন্ন বিভাগ থেকে 51 জন তার্কিক পেয়েছি। এটি সৌভাগ্যের বিষয়। এবং আমরা দেখেছি যখন প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের কাজ করছিলাম, তখন আমরা দেখেছি যে কি মানসম্পন্ন তার্কিক চট্টগ্রাম কলেজে আছে। চট্টগ্রাম কলেজ হিডেন ট্রেজার, এটি স্বপ্নের
চারণ ক্ষেত্র শুধু আবিষ্কার করতে হয়। আমরা হচ্ছে সেই কৃষক, যে কৃষক জমিতে ফসল ফলাই। আমাদের এই জমি উর্বর, অসাধারণ উর্বর এক জমি। বিতর্ক নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে 51টি বিভাগের থেকে যে তার্কিকরা আসলেন, তাদের যে প্রতিভা, তাদের যে বিশ্লেষণাত্মক ক্ষমতা, এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষার অনুষঙ্গ হিসেবে কাজ করে। শিক্ষার একটি চরম বিষয় হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত আচরণিক কাঙ্ক্ষিত পরিবর্তন। বিতর্ক মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায়। এই জন্যই আমরা দেখবো যে প্রাচীন যুগে যখন রাজপুত্রদের যখন আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, তখন রাজ পরিবারের জন্য আনুষ্ঠানিক শিক্ষার আয়োজন করা হতো। সেই আনুষ্ঠানিক শিক্ষায় আমরা দেখব সেখানে যে বিতর্কের আয়োজন করা হতো, অর্থাৎ একজন রাজাকে তার পরিস্থিতি বুঝে তর্ক করতে হবে, কথা বলতে হবে, জনগণের সামনে দাঁড়াতে হবে। পৃথিবীতে আমরা দেখেছি অনেকগুলো দেশ স্বাধীন হয়ে গেছে শুধুমাত্র একটি বক্তৃতার মাধ্যমে। আমরা যদি বলি যে ভারতীয় ইতিহাসে মোগলরা যখন এই ভারত শাসন করতে আসেন, তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে আসেন। তিনি দেখলেন ইব্রাহিম লোদির বিশাল বাহিনী, প্রায় 3 লক্ষ বাহিনী, বাবরের ক্ষুদ্র সেনাদল। বাবরের সৈনিকরা ভয় পেয়েছিল। বাবর তখন তার অসাধারণ এক বক্তব্য দিয়েছিলেন। যে অসাধারণ বক্তব্যে তিনি তার সৈনিকদেরকে উদ্দীপ্ত করতে পেরেছিলেন। সৈনিকরা তিনি একটা কথাই বলেছিলেন, আমাদের পেছনে ফারগানা রাজ্য যা আমরা ছেড়ে এসেছি, বিতাড়িত হয়েছি, আমাদের পাশে সমৃদ্ধ সমরখান, সেখানে যাওয়া সম্ভব নয়। আমাদের সন্তানরা ক্ষুধার্ত, আমাদের ঘোড়াগুলো খাবারের আকাঙ্ক্ষায় শুকিয়ে যাচ্ছে। মৃত্যুই আমাদের একমাত্র সম্ভাবনা, কিন্তু আমাদের কাছে একটি স্বপ্ন বেগবান আছে। যদি আমরা যুদ্ধক্ষেত্রে প্রতিটি সৈনিক মৃত্যুর জন্য যাই, আর তখনই আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। আমাদের কাছে রয়েছে বারুদের ব্যাপার, আমাদের কাছে রয়েছে বারুদ, তীব্র ক্ষিপ্র সৈন্যদল। ছোট্ট একটি যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনীকে বাবর পরাজিত করেন। বাবরের সৈনিকরা উদ্দীপ্ত হয়েছিল এক বক্তব্য শুনে। সেই বক্তব্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পরবর্তী ইতিহাস আমরা জানি। আমরা 7ই মার্চের ভাষণ জানি, যে 7ই মার্চের ভাষণ আমাদেরকে কিভাবে উদ্দীপ্ত করেছিল, একটা জাতিকে, নিরস্ত্র জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিল। সুতরাং এই যে তার্কিক তৈরি, বক্তব্য তৈরি, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিতর্ক। আমাদের সমাজ আজ বিভিন্ন ধরনের অস্থিরতার মাঝে বিপতিত। বিতর্কই পারে একটি সুস্থ সমাজ তৈরি করতে। আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এই ব্যাপারে চরম আগ্রহী। আমাদের হাসান স্যার আছেন গণিতের, তিনিও এই ব্যাপারে আগ্রহী। এবং আমাদের সবচেয়ে বেশি আগ্রহী আছে আমাদের স্বামী মামেরা। তিনি অসাধারণ সময় দিয়েছেন, তার বিশ্লেষণাত্মক ক্ষমতা, তার প্রজ্ঞা আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমাদের অধ্যক্ষ মহোদয় যদি অনুমতি দেন এবং উপাধ্যক্ষ মহোদয় যদি সম্মতি দেন এবং থাকে, আমরা পরবর্তীতে এই বিতর্ককে আমরা সংসদীয় বিতর্কে পরিণত করব। এটি হবে চট্টগ্রাম কলেজের এই ডায়াস হবে বাংলাদেশের জাতীয় সংসদ। আমরা এখান থেকে দেখিয়ে দেব যে আসলে কিভাবে চট্টগ্রাম কলেজের স্বপ্নের একটা জাতীয় সংসদ তৈরি করে, যেই সংসদে থাকবে সরকারি দল, বিরোধী দল, এবং সেখানে একটা বিল পাস হবে। এবং আমি আশাবাদ, আমার চোখ বন্ধ করলেই সেরকম একটি স্বপ্ন আমি দেখতে পাই। আমি আশা করি অদূর ভবিষ্যতে চট্টগ্রাম কলেজে বিতর্ক হবে। যা হোক, আমাদের ফলাফল প্রস্তুত হয়ে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি মহোদয় ফলাফল ঘোষণা করবেন। এখন আমরা সবাই মঞ্চে চলে যাব এবং মঞ্চ প্রস্তুত করার জন্য একটু সময় নিয়ে আমি আমাদের সভাপতি মহোদয়কে আহ্বান করবো অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং আমাদের যারা আজকে বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করার জন্য। ধৈর্য ধরে এতক্ষণ আমাদের বক্তব্য এবং বিতর্ক উপভোগ করার জন্য আপনাদের সবার কাছে অসীম কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।